তারেক রহমানকে এইচএসসি ফেল প্রধানমন্ত্রী বললেন জামায়াত আমির। আমার এলাকায় নাই 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 কিছু নাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে হামলা হয়েছে আবারও। এদিকে আজকে সংসদে জামাতে আমির সরাসরি অপমানিত করে তারেক রহমানকে। তারেক রহমান কঠিন একটি সিদ্ধান্ত নেন, পদত্যাগের খবর শুনে বিএনপির প্রত্যেকটা এমপি কান্না করে সংসদে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। কাজেই ভারত সরকার আওয়ামী লীগের প্রতি আশা ছেড়ে দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আশা ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে তারা আর ভাবছেন না। এই সমীকরণটা দর্শক বন্ধুরা, আরো একবার কিন্তু প্ল্যান পুরোপুরি ফ্লপ হয়ে গেল। আরো একবার পাল্লা ভারী হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রীতিমতো তোলপাড় পড়ে গেল। তারা ভাবতে বসলো, ভাই হচ্ছেটা কি এসব? সমর্থনে এভাবে একজোট হতে দেখে তো রীতিমতো হুশ উড়ে গেছে। এই জিয়ার পুত্র ছোটকাল থেকে এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এইটা কার্ড, ওইটা কার্ড, এগুলা গাল গল্প ছড়ানো হচ্ছে শুধুমাত্র আড়াল থেকে এই কার্ডের নাম করে লক্ষ লক্ষ টাকা তার নেতাকর্মীদের পেটে ঢোকানোর জন্য, রাষ্ট্র যাতে ঋণগ্রস্ত হয় সেই বন্দোবস্ত করার জন্য। তারেক জিয়াকে বাধ্য করে সুখবর আদায় করে নিল জামায়াত ইসলামী জোট। হ্যাঁ, জামাতের সকল এমপিরা তারেক জিয়াকে চেপে ধরেছে এবং আজকে সংসদে অসংখ্য ঘটনা ঘটায় জামাতের এমপিরা। সর্বশেষে তারেক রহমান কঠিন একটি পদক্ষেপ নেন, সংসদের মধ্যে সবাইকে অবাক করে দেন তারেক রহমান। দর্শক শ্রোতা, আপনারা জানেন সংসদের মধ্যে প্রত্যেক দিন অনেক ঘটনা ঘটে এবং এই ঘটনাগুলোর জন্যই আজকে কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হন তারেক রহমান। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সংসদে যা যা ঘটেছে এবং তারেক রহমানকে সরাসরি মিন করে জামাতের এমপিরা কথা বলেছে, সেই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। তারেক রহমানকে এইচএসসি ফেল প্রধানমন্ত্রী বললেন জামায়াত আমির। সংসদে আজ এমন একটি ঘটনা ঘটল যা পুরো দেশকে হতবাক করে দিয়েছে। জামায়াত আমির শফিকুর রহমান সংসদের মেঝেতে মাইক্রোফোনের সামনে এবং তিনি যা বললেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি বললেন এইচএসসি ফেল প্রধানমন্ত্রী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এইচএসসি ফেল প্রধানমন্ত্রী। এবং শুধু বলেই ক্ষান্ত হননি, প্রমাণও দিয়েছেন। কেন তিনি এমন বলছেন, কিভাবে প্রমাণ হয় যে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নেই? এবং সেই প্রমাণ শুনে পুরো সংসদ নীরব। বিএনপি সাংসদরা মাথা নিচু এবং জনগণ এখন বুঝছে কেন প্রধানমন্ত্রী সংসদে মুখ বন্ধ রেখে বসে থাকেন, কেন তিনি কথা বলেন না, কেন তিনি প্রশ্নের উত্তর দেন না। কারণ মুখ খুললেই ভুল, কথা বললেই অজ্ঞতা প্রকাশ, প্রশ্নের উত্তর দিলেই তথ্যগত ভুল। এবং সেই ভুলগুলো এতটাই মৌলিক, এতটাই প্রাথমিক যে একজন এইচএসসি পাস ছাত্রও করে না। দেখুন পুরো ঘটনা। প্রথমে বুঝুন কি হয়েছে। সংসদ প্রশ্নোত্তর পর্ব। জামায়াত আমির শফিকুর রহমান মাইক্রোফোনে এবং তিনি বলছেন, মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, একজন এইচএসসি ফেল প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাবেন, যিনি ইতিহাস জানেন না, ভূগোল জানেন না, এমনকি শিক্ষা পরিভাষাও জানেন না, তিনি কিভাবে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন? এবং এরপর শফিকুর রহমান এক একে প্রমাণ দিতে শুরু করলেন এবং সেই প্রমাণ শুনে পুরো সংসদ স্তব্ধ। কারণ প্রতিটি প্রমাণ ছিল তারেক রহমানের নিজের মুখের কথা, নিজের বক্তব্য, নিজের ভুল, যা তিনি জনসভায়, সংসদে, বিভিন্ন জায়গায় বলেছেন। এবং সেই ভুলগুলো এতটাই বড়, এতটাই মৌলিক যে কোনো শিক্ষিত মানুষ করতে পারে না। দেখুন কি ভুল। ভুল নম্বর 1, যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। সবচেয়ে বড় ভুল, ইতিহাসের ভুল। তারেক রহমানের এক জনসভায় বলেছেন, 1979 সালে নির্বাচনের সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। শুনেছেন, 1979 সালে মাওলানা ভাসানী জিয়াকে ধানের শীষ দিয়েছেন। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। কি সেই সমস্যা? সমস্যা হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা গেছেন 17 নভেম্বর 1976 সালে। হ্যাঁ, 1976 সালে। এবং তারেক রহমান বলছেন 1979 সালে তিনি জিয়াকে ধানের শীষ দিয়েছেন।
মানে একজন মৃত মানুষ 3 বছর পরে জিয়াকে ধানের শীষ দিয়েছেন। এটা কি ধরনের ইতিহাস, এটা কি ধরনের জ্ঞান? এবং এই ভুল করতে হলে কতটা অজ্ঞ হতে হয়, কতটা ইতিহাস না জানতে হয়। একজন মাধ্যমিক পাস ছাত্রও জানে মৃত মানুষ কিছু দিতে পারে না, কিন্তু প্রধানমন্ত্রী জানেন না। এবং এই ভুল করেছেন জনসভায়, হাজার হাজার মানুষের সামনে, ক্যামেরার সামনে, এবং তারপরেও কেউ তাকে থামায়নি। কারণ তার দলের কেউই জানে না, তারাও অজ্ঞ, তারাও শিক্ষিত নয়। ভুল নম্বর 2, দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মান। সংসদে প্রশ্নোত্তর পর্বে হুমাম কাদের চৌধুরী একটি প্রশ্ন করেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, এবং তারেক রহমান উত্তর দিচ্ছেন, এবং সেই উত্তরে তিনি বারবার বলছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, প্রাথমিক বিশ্ববিদ্যালয়, একবার নয়, 2 বার নয়, 3 বার। বর্তমানে প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা। এবং এখানে সমস্যা কি? সমস্যা হলো প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলে কিছু নেই। প্রাথমিক বিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু প্রাথমিক বিশ্ববিদ্যালয় এটা কি? প্রাথমিক স্তরের বিশ্ববিদ্যালয়, কিন্ডারগার্টেন বিশ্ববিদ্যালয়। এবং এই ভুল একজন ক্লাস 5 পাস ছাত্রও করে না, কারণ সে জানে প্রাথমিক বিদ্যালয় মানে স্কুল, বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি, দুটো আলাদা জিনিস। কিন্তু প্রধানমন্ত্রী জানেন না, এবং এই ভুল করেছেন সংসদে, সরাসরি প্রচারে, পুরো দেশের সামনে, এবং তারপরেও কেউ তাকে থামায়নি। ইস্যু নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু। এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। মাননীয় স্পিকার, তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। তুমি সব বুঝেন, এটা যেমন মানি, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরের টুকু আনেন না। আমি তো ভেবেছিলাম মাধবী হবে কবিতার শিরোনাম। মাননীয় স্পিকার, গতকাল মধ্যরাতে আমরা একটা নোটিশ পেয়েছি যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। সেই স্থগিতকরণের কারণ হিসেবে বলা হয়েছে যে দেশে তীব্র জ্বালানি সংকট, এই কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হলো। মাননীয় স্পিকার, এখানে 2 ধরনের বিষয় রয়েছে। এক, এটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেটার সাথে আইন মন্ত্রণালয়ের একটা সংযোগ আছে, আবার জ্বালানি মন্ত্রণালয় তাদের একটা কজ দেখিয়ে নির্বাচনটাকে স্থগিত করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল অর্ডারের বিধান অনুযায়ী 3 বছর অন্তর অন্তর নির্বাচন হওয়ার কথা। যদি নির্বাচন করার মতো পরিবেশ না থাকে, অর্থাৎ প্যান্ডেমিক হয় বা অ্যাক্ট অফ গডের মতো কোনো ধরনের দুর্যোগ ঘটে, সেই সময়টাতে 1 বছরের জন্য একটা অ্যাডহক কমিটির বিধান করণের সময়টাতে করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে সেই জায়গাটাতে কোনো অ্যাক্ট অফ গড বা প্যান্ডেমিক না থাকা সত্ত্বেও নির্বাচন না দিয়ে তখন একটা অ্যাডহক কমিটি করা হয়। সেই অ্যাডহক কমিটিটা এখনো পর্যন্ত চলমান রয়েছে। সেই অ্যাডহক কমিটি থেকে একটা গণতান্ত্রিক যাত্রায় উত্তরণের জন্য একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল যে 19শে মেতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু গতকাল মধ্যরাতে হঠাৎ করেই সেই নির্বাচনটা একটা স্থগিত ঘোষণা করা হলো। প্রশ্ন হলো, আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলছি, মাননীয় সদস্য, আপনার মূল বক্তব্যটা বুঝতে পেরেছি। এটা কার্য বিবরণীতে আনার জন্য ভালো হবে, রেকর্ড থাকবে। আপনি দয়া করে একটা নোটিশ প্রদান করুন, এই বিষয়টা অ্যাড্রেস করবে, তখন মাননীয় আইনমন্ত্রী বক্তব্য রাখতে পারবে। সেটা হলো, আমরা যখন সংসদে জ্বালানি সংকটের কথা বলি, সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়। আবার সরকারি একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু। এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমরা নোটিশ নিয়ে আসবো, কিন্তু যেহেতু আজকে জ্বালানি মন্ত্রী উপস্থিত আছেন, আইনমন্ত্রী উপস্থিত আছেন, আপনি চাইলে তাদের থেকে এই বিষয়ে একটা সুরাহা, একটা তাদের বিবৃতি আপনি তাদেরকে দেওয়ার জন্য আপনি আহ্বান করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় আইনমন্ত্রী বিষয়ে অ্যাড্রেস করতে চান। দয়া করে মাননীয় আইনমন্ত্রীকে মাইকটা দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সদস্যকেও ধন্যবাদ যে উনি একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সামনে এনেছেন। উনি 2টি বিষয় বলেছেন, প্যান্ডেমিক অ্যান্ড অ্যাক্ট অফ গড। যেটা আনেননি সেটা হলো ফর এনি আদার রিজনেবল কজ, আইনের মধ্যে আছে, ওই পার্টটা উনি আনেননি। যতটুকু ওই একটা কবিতায় পড়েছিলাম, তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। উনি সব বুঝেন, এটা যেমন মানি, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরের টুকু আনেন না। অবশ্যই নির্বাচনে যাওয়ার জন্যই এই 8 সপ্তাহ বা 7 সপ্তাহ 8 সপ্তাহ সরকার দায়িত্ব গ্রহণের পরে গত 18 মাসে যখন নির্বাচন হয়নি। বিএনপির সমস্ত রহস্য অ্যাডভোকেট শিশির মনির, জামাত ইসলামী নেতা, তার হাতে চলে এসেছে। এখন শিশির মনির এবং জামাত 4 ছক্কা মারছে।
বিএনপির নানান ষড়যন্ত্র মাঠে মারা দিচ্ছে এবং বিএনপিকে কার্যত হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। তো শিশির মনির কিভাবে বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে, বিএনপি কড়ায় গন্ডায় অক্ষরে অক্ষরে সামনের হিসাব বুঝে পাবে। দর্শক, বিএনপি এখন পর্যন্ত বুঝতে পারছে না যে শিশির মনির তাদেরকে কি করছে। অতএব কাদের সাথে চালাকি করতে আসছে বিএনপি? শিশির মনিরদের সাথে। সবার সাথে চালাকি করে বাঁচা যায় না, কারো কারোর সাথে বেশি বুঝতে গেলে তার পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। বিএনপি নিজেদের কবর খুঁড়ছে, বিএনপি আত্মহত্যার দিকে যাচ্ছে, বিএনপি ধ্বংস হবে, ধ্বংসের দিকে যাচ্ছে। দর্শক, বিএনপির এমন পরিণতি হবে, বিএনপি আক্ষেপ করবে, ইস, শিশির মনিররা আমাদেরকে কতবার সতর্ক করেছে, এটা করেন না, খুব খারাপ হবে, কিন্তু আমরা করেছি। যেমন হাসিনা যদি রাজাকারের নাতিপুতি না বলতো, কোটা সংস্কার আন্দোলন নিয়ে ভুল পলিসি না নিত, তাহলে কত সুন্দরভাবে হাসিনা বিনা ভোটে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন। যেমন নির্বাচন, ভোট চুরি, ভোট কারচুপি, ডামি নির্বাচন, এর বিরুদ্ধে বিএনপি জামাত কিচ্ছু করতে পারেনি এবং পারতো না। বরং বিএনপি ঘরে ফিরে যে 2029 সালের দিকে নজর দিয়েছিল, জামাতও সেম, বরং জামাতের নজর ছিল 2048 সাল। তো দর্শক, সেই জায়গায় হাসিনা কিছু ভুলের কারণে তার সাজানো বাগান তছনছ হয়ে গেছে। আর স্বাভাবিক, এত পাওয়ারফুল, এত মহাপরাক্রমশালী সরকার, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তাদের লোক, ঠিক আছে, সেখানে পতন হলেও ফার্স্ট থেকে সেকেন্ড হবে, এটা তো যে এখন সরকারি দল কালকে বিরোধী দল, কিন্তু না, জীবনের মতো রাজনীতি শেষ হয়ে গেছে, 14 গোষ্ঠী সহ পালাতে হয়েছে, আর জীবনের রাজনীতিতে ফিরতে পারবেন না। একদম দল নিষিদ্ধ করে ফেলেছেন, ফাঁসির দড়িতে ঝুলবেন, এবং অনেক নেতাকর্মী গণধোলাই খেয়ে মারা গেছে, ধন সম্পদ সব নাই হয়ে গেছে। শেখ মুজিবের মতো মহাপুরুষের অস্তিত্ব একদম ধ্বংস হয়ে গেছে। এটা কেউ চিন্তা করেছে? এখন আক্ষেপ করছে না। এবং আমার বন্ধু যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করতেন বা করেন, বিশেষ করে ইউকেতে যারা আছেন, তারা অনেকে বলেন, মাঝে মাঝে ফেসবুকে লেখেন বা টুকটাক যতটুকু কথাবার্তা হয়, নিজেদের মধ্যে আত্মপর্যালোচনা করেন যে অমুকের ভুলের কারণে এই অবস্থা, তমুকের ভুলের কারণে এই অবস্থা, আপাকে ঘিরে একটা সিন্ডিকেট ছিল, তারা আপাকে ভুল বুঝাতো, এই নানা হাবিজাবি তারা বলছে। এরকম বিএনপি আক্ষেপ করবে শিশির মনির কথা বলে। শিশির মনি তো আমাদেরকে সতর্ক করেছিলেন, কিন্তু তারপর এই কাজটা করলাম, এমন পরিণতি হবে। কাজেই ভারত সরকার আওয়ামী লীগের প্রতি আশা ছেড়ে দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আশা ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে তারা আর ভাবছেন না। এই সমীকরণটা লিখে ফেলা যত সহজ, এই সমীকরণটা মেলানো তত সহজ নয়। কারণ ভারত সরকার এখন পর্যন্ত বাংলাদেশে তাদের জন্য নির্ভরযোগ্য, মানে যারা কিনা বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে ভারতে আক্রমণকারীদের তৈরি করবেন না, প্রশিক্ষিত করবেন না, কিংবা ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের সীমান্তে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন না, এমন আর কোনো রাজনৈতিক পক্ষর সন্ধান এখনো পান নাই। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাশ করবার পরে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে ভারত সরকার নাকি কাতারে পাঠিয়ে দিতে চায় শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনাকে সরিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তুলতে ভারত সরকার উদ্গ্রীব হয়ে উঠেছে, এমন খবরাখবর প্রকাশিত হতে থাকে। বিশেষভাবে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক মানব জমিন, তারা এক দফা খবর ছাপে যে কাতার বা অন্য কোনো দেশে যেতেই রাজি নন শেখ হাসিনা। এরপর সম্প্রতি তারা খবর ছেপেছে যে রিফাইন্ড আওয়ামী লীগেও রাজি নন শেখ হাসিনা, এবং তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে গত সপ্তাহখানেক ধরে শেখ হাসিনাকে কি সত্যি ভারত আর রাখতে চাইছে না, ভারত কাতার পাঠিয়ে দিতে চাইছে, এই আলাপটা নানাভাবে দানা বেঁধে উঠেছে। দেখেন, কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ কখনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার কোনো খাতিরের দেশ ছিল না। কাজেই কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ খুব মানে আগ্রহের সঙ্গে শেখ হাসিনাকে একটা অনির্দিষ্ট সময়ের জন্য রাজনৈতিক আশ্রয় বা আতিথ্য দিতে চাইবেন, সেটা ভাববার কোনো কারণ নাই। এমনকি শেখ হাসিনার কখনো মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে এমন কোনো খাতির দেখা যায় নাই, বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর গণতন্ত্রের বিষয়ে আওয়ামী লীগের রাজনীতির এমন কোনো ভক্তি শ্রদ্ধা দেখা যায় নাই যে সে তার উপরে ভরসা করে শেখ হাসিনা কাতার রওনা হবেন। শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন এ প্রসঙ্গে যখন 2025-এর অক্টোবরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীকে বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতারা প্রশ্ন করেছিলেন, তিনি স্পষ্টতই বলেছিলেন শেখ হাসিনা ততদিনই থাকবেন ভারতে যতদিন তিনি চাইবেন। এই একই কথা স্পষ্টভাবে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে আইআইটিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গত ডিসেম্বরে বলে আবারও শিরোনাম হয়েছিলেন যে শেখ হাসিনা ঠিক ততদিন ভারতে থাকবেন যতদিন তিনি চাইবেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
সিদ্ধান্তের ব্যাপার। কাজেই ভারত সরকার হঠাৎ করে শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দিতে চাইবে, এই পুরো গল্পটা ভীষণভাবে যে গাঁজাখুরি সেটা বুঝতে খুব বড় রাজনৈতিক বিশ্লেষক বা আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।